আজকের একটা একদম সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। না, কোনো পার্টিকুলার ব্যক্তির সম্বন্ধে আমি কিছু বলতে চাই না, ওভারঅল একটা জিস্ট সেটা নিয়ে কথা বলতে চাই। এবং তোমরা দেখছো যে যা হচ্ছে, ঠিক আছে, সেটার পরিপ্রেক্ষিতে আমার মতামত জানাতে চাই এবং আমি যেটা অ্যানালাইজ করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তোমরা দেখছো চারিদিকে কি হচ্ছে বলো তো? পরকীয়া, মানে বলতে পারো পরকীয়া একটা ট্রেন্ডিং টপিক। হ্যাঁ, অবশ্যই তোমরা বলতে পারো যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পরকীয়াকে এত বেশি হাইলাইট করছি বলে পরকীয়া ইউটিউবে একটা ট্রেন্ডিং টপিক। বাট একটা কথা বলো, আমরা যে কন্ট্রোভার্সির জন্য কন্ট্রোভার্সি করি সেটা ছাড়াও কিন্তু মিডিয়া জগৎ নিয়ে অনেক কন্ট্রোভার্সি চ্যানেল আছে। আমি একটা চ্যানেল ফলো করি, সিনে গসিপ। তারপরে আরও অনেক চ্যানেল আছে যেখানে মিডিয়াতে কি হচ্ছে, কতটা হচ্ছে, কিভাবে হচ্ছে, সেগুলো নিয়ে যথেষ্ট তারা কনসার্ন এবং সেগুলো নিয়ে রোস্টিং করে, কন্ট্রোভার্সি করে এবং খবর দেয়। ঠিক আছে, এরকম প্রচুর চ্যানেল আছে। এইরকম নয় যে তোমরা ভেবো না যে আমরা এখানে যে জোনটা আছি সেখানেই শুধু কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়। না, কন্ট্রোভার্সি ছিল, আছে, থাকবে সব জায়গাতে। হ্যাঁ, কারণ বিতর্ক ছাড়া তো মানুষ নেই। মানুষ মানেই বিতর্ক, কালো মাথা মানেই বিতর্ক। আর তার জন্য বিতর্ক সারা জীবন থাকবে, আর বিতর্ক নিয়ে লোকে কথা বলবে, আলোচনা বলতে পারো, সমালোচনা বলতে পারো, হবে। তাই সেটাই হচ্ছে। তো কেন এত কথা বলছি? তোমরা দেখেছো যে প্রথম আমাদের এই দিকের যে আমরা যে কন্ট্রোভার্সি জোনে কাজ করি সেখানে ম্যান্ডি স্যান্ডি পরকীয়া করেছিল, শুনেছো, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে টিনাদের সম্পর্কটা চলে এলো। তারপরে এখন যেটা দেখছো সেটা কৃত্তিকা হাউস, তাদের মধ্যে একটা প্রবলেম শুরু হয়েছে। আর সবাই বলছে যে এটাও হচ্ছে বানানো গল্প, ভিউজের জন্যে বলছে। তো আগে তোমরা দেখেছো যখন ম্যান্ডি স্যান্ডির ব্যাপারটা ছিল তখনও আমরা অনেকেই বলেছিলাম ভিউজের জন্যে নাটক, এত ভালো রিলেশন, তবু এরকম অমুক তমুক প্রচুর বলেছি। কিন্তু দিনের শেষে দেখা গেছে না, ব্যাপারটা কিন্তু সত্যি ছিল। আচ্ছা, তারপরে বা বলতে পারো নাটক করতে করতে সত্যি হয়ে গেছে, এরকম ছিল। তারপরে যেটা দেখলে টিনা মিত্তির, এদের দুজনের ব্যাপারটাও কিন্তু তাই ছিল। প্রথমটা আমরা সবাই ভেবেছি নাটক, পয়সার জন্য ম্যান্ডিদের দেখে অমুক তমুক, কিন্তু আলটিমেটলি দিনের শেষে দেখা গেল না, এটা সত্যি ছিল। আচ্ছা, এবার কৃত্তিকা হাউস, ঠিক আছে। আরও এর মধ্যে দু চারটে ঘটনা হয়েছে, কিন্তু সেটা সেভাবে হাইলাইটেড হয়নি, ঠিক আছে। কিন্তু এবার কৃত্তিকা হাউস এসছে এবং সেখানেও একই প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের এই কন্ট্রোভার্সি জোন ছাড়া আরও অনেক খবর পাওয়া যাচ্ছে। যেমন তোমাদেরকে কিছুদিন আগে আমি দিয়েছিলাম স্নেহাশিস আর মমদির ব্যাপারটা, সেখানেও পরকীয়া এবং যৌন নিগ্রহ, ডোমেস্টিক ভায়োলেন্স এবং পরবর্তীকালে ডিভোর্স, এবং তারপর আবার তার পরকীয়ার যে সম্পর্কে যিনি ছিলেন তার সঙ্গে বিবাহিত জীবন শুরু করা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন শুনছো কি? তারপরেই আমরা শুনলাম এই নীলাঞ্জনা আর যিশু, যাদের 20 বছরের দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে দুটো মেয়ে থাকা সত্ত্বেও পরকীয়া রিলেশনের জন্যে, থার্ড পার্সনের জন্যে, ঠিক আছে। আচ্ছা, এইবার যেটা এসছে সেটা হচ্ছে যে আমরা ঋষি কৌশিকের একটা ভিডিও সে আপলোড করেছে, সেই ভিডিওটা আমাদের চোখের সামনে চলে এসেছে। সেখানে বোঝা যাচ্ছে যে সে অনেকটা ফ্রাস্ট্রেশনে ভুগছে এবং সবথেকে বড় কথা সে আউটবাস্ট করতে পারছিল না, অন্তত হয়তো নিজের ইমেজের জন্যে বা কিছু একটা কারণে। তো আলটিমেটলি সে হোপলেস হয়ে একটা ভিডিও আপলোড করেছে, কিছুটা হেয়ালির মতো করে। বাট আমরা তো বুঝতেই পারি যে কেন, কিসের জন্য মানুষ কী কথা বলে, ঠিক আছে। তো ওভারঅল কি দেখছো? তাহলে তোমাদেরকে যেটা দেখালাম যে শুধু চারিদিকে পরকীয়া পরকীয়া পরকীয়া, তাই আমি বলছিলাম পরকীয়াটা ট্রেন্ডিং। হ্যাঁ, এইবার সেগুলো কি টাকা ইনকাম করার জন্য সবটাই, না কিছুটা কারণ আছে সত্যি? হ্যাঁ, দেখো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে টাকা ইনকাম করাটা একটা পার্ট লাইফে,
কিন্তু এগুলো কিন্তু জীবনের মধ্যে এক একটা ছোট্ট ছোট্ট ঘটনা অনেক বড় যখন আকার ধারণ করে তখন এইভাবে আউটবাস্ট হয়, ঠিক আছে। তো ম্যান্ডি আর টিনার ব্যাপারটা নিয়ে আজকের আর আলোচনা করার কিছু নেই, তার কারণ ওদের ব্যাপারগুলো তোমরা অনেকটাই জেনে গেছো, কিন্তু এই নতুনগুলো জানতে পারো না। আচ্ছা, প্রথমে তোমাদেরকে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে বিয়েটা অ্যাকচুয়ালি কী? বিয়েটা তো একটা প্রতিষ্ঠান, তাই তো, যেখানে একটা ফ্যামিলির সাথে আর একটা ফ্যামিলির একটা রিলেশন বন্ডিং তৈরি করা হয় এবং সেটা লিগালি। কিন্তু ফ্যামিলির কারোর সাথে কিন্তু অন্য কোনো ফ্যামিলির কোনো লিগাল অ্যাটাচমেন্ট হয় না, সেখানে সম্পর্কর মাইনে রাখা হয়, যেটা লিগাল রিলেশনটা হয় কার কার মধ্যে, একটা হাজব্যান্ড আর একটা ওয়াইফের মধ্যে। তারা আইনত একত্রিত হয় এবং সামাজিকভাবে সেটাও অ্যাকসেপ্টেবল। তো সামাজিকভাবে এবং আইনত তারা একত্রিত হয় এবং তারপরে তারা একসঙ্গে চলার কি বলবো মত প্রকাশ করে দুজনে, এবং তারা একসাথে চলতে চায়। হ্যাঁ, এবার একটা মানুষ তার ভালো মন্দ নিয়ে একটা মানুষ, আর একটাও মানুষ তার ভালো মন্দ নিয়ে একটা মানুষ। এইবার তোমার পছন্দ আমার পছন্দ ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমাদের এক জায়গায় মানসিকতা মিলেছে, বা আমার ফ্যামিলির লোকজন ভেবেছে যে আমার ওর সাথে বিয়ে দিলে এইগুলো ভালো হবে, তো সেই জন্য আমার ফ্যামিলির লোকজন ডিসিশন নিয়েছে, বা আমি ডিসিশন নিয়েছি। আমি মনে করেছি যে আমরা ভিন্ন পছন্দ অপছন্দ থাকলেও এক জায়গায় হয়তো আমাদের মতের মিল, এবং সেই জায়গায় আমরা ভেবেছি যে আমরা যদি কনজুগাল লাইফে ঢুকি তাহলে আমরা ভালো থাকবো এবং একসাথে থাকতে পারবো। এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য। কেউ কিন্তু এটা ভাবে না যে আমি বিয়ে করছি মানে আমি খারাপ থাকবো, ঠিক আছে। আমি কিন্তু বিয়ে করছি মানে আমি ভালো থাকবো। এবার কোন অ্যাসপেক্টে ভালো থাকবো আলাদা কথা। কারোর ইচ্ছা হতে পারে যে আমার যৌন জীবন খুব ভালো হবে, কারোর ইচ্ছা হতে পারে যে আমি খুব সুখী দাম্পত্য জীবন কাটাবো, মানে আমি কি বলবো ওখানে গেলে একদম রাজরানীর মতো থাকবো। কারোর হতে পারে অনেক বড় লম্বা চওড়া লাইফস্টাইল ভালো লাগে, সেটা যে যার রুচি, আমি সেটা নিয়ে কথা বলতে পারবো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ভালো থাকবো, মানুষ কিসে ভালো থাকে সে ভালো বুঝবে, কিন্তু আমরা ভালো থাকবো এই কনসেপ্টে কিন্তু আমরা একে অপরের সঙ্গে কিন্তু অ্যাটাচড হয়েছি। কিন্তু সেখানে ফার্স্ট প্রায়োরিটি কী বলো তো? যত যত রিলেশন আছে, যত যত বিয়ে নামক প্রতিষ্ঠানের রিলেশন আছে, তাতে ব্যাপারটা কি আছে বলো তো? মানে কি মেন পার্টটা কি? বিয়ে যে ব্যাপারটা সেখানে মেন পার্টটা কি? তোমরা অনেকেই বলবে রেসপন্সিবিলিটি, একসঙ্গে থাকার অঙ্গীকার, অমুক তমুক অনেক কিছু বলবে, কিন্তু আমি বলবো ফার্স্ট প্রায়োরিটি যে যৌন জীবন। আইনত আমি আর তুমি যৌন জীবনে প্রবেশ করছি, যেটায় অন্য কেউ কোনোভাবে বাদ সাধতে পারে না, কারণ আমরা আইনকে জানিয়ে যৌন জীবনে পদার্পণ করছি। এটা কিন্তু মেন পার্ট, মানে বলতে পারো প্রাইম রিকোয়ারমেন্ট। কারণ নাহলে বিয়ে করার কি দরকার? একটা মেয়ে তার লাইফে পুরোপুরি সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু, সে ইনকাম করে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, সে স্ট্রং, সে সমস্ত কিছু একা করতে পারে, তারপরেও সে মেয়ে বিয়ে করে, ঠিক আছে। আর একটা ছেলের ক্ষেত্রেও তাই, সে এস্টাবলিশড, সমস্ত কিছু করে, তারপরেও তার একটা কি বলবো লাইফস্টাইল আছে, সে কিন্তু অন্য জায়গায় গিয়ে ইন্টিমেট হতে পারে পয়সার বিনিময়ে, তারপরে এমনি কোনো ব্যাপারে সমস্ত কিছু করতে পারে। এরকম তো নয় যে আমাকে বিয়ে করেই যৌন জীবন পালন করতে হবে, এরকম নয়। তো বহু জায়গায় বহু কিছু করতে পারে, সমস্ত কিছু করতে পারে। তারপরেও মানুষ কেন বিয়ে করে, কেন বিয়ে করতে চায়? একটা ডিসিপ্লিনড ওয়েতে যৌন জীবন কাটানো, একটা ডিসিপ্লিনড ওয়েতে, মানে হচ্ছে যে আমি জানি যে এর সাথে আমার বিয়ে হয়েছে, তার মানে এর সাথে আমি কিন্তু টাইম স্পেন্ড করতে পারি, এবং সেটা সবার সামনেই করতে পারি। সবার সামনে মানে কি ওপেন টু অল দেখিয়ে দেখিয়ে না, কিন্তু সবার সামনে, সবাই জানে এবং সেটা মেনে নিয়েছে, কারণ আমি তাকে আইনত করেছি বা সামাজিকভাবে করেছি বিয়েটা। তাহলে সেক্ষেত্রে আমি তো সেই ছাড়পত্র নেওয়ার জন্যই বিয়েটা করেছি, যে আমি এই ব্যক্তিকে চুজ করেছি বা আমার ফ্যামিলির লোকজন এই ব্যক্তিকে চুজ করেছে আমার সাথে থাকার জন্য, এবং সেখানে আমরা আমাদের
হ্যাপিলি ম্যারেড লাইফ লিড করব, সেখানে অন্য আরও পারিপার্শ্বিক জিনিসগুলো থাকা সত্ত্বেও মেন পার্টটা কিন্তু আমাদের যৌন জীবনটা, এবং সেটা আমরা হ্যাপিলি স্পেন্ড করব, তাই তো। কিন্তু দেখা যাচ্ছে আজকের এই কালের চক্রে এই জিনিসটা অ্যালুফ হয়ে যাচ্ছে, কারণ আমরা র্যাট রেসে ছুটছি, টাকা টাকা টাকা, কেরিয়ার কেরিয়ার কেরিয়ার, এগুলোর দিকে ছুটছি সবাই সবাই যে যেরকম কাজ করে। তখন কিন্তু আলটিমেটলি যৌন জীবন ব্যাহত হয়ে যাচ্ছে। এটা তো সত্যি। আজকের তুমি চাকরি করছো দিল্লিতে, অন্য তোমার হাজব্যান্ড চাকরি করছে বোম্বেতে, এরকম প্রচুর কাপেল আছে। এইবার তোমাদের দেখা হচ্ছে হয়তো 3 মাসে একবার, কারণ যে লেভেলে তোমাদের কাজের প্রেশার, 3 মাসে একবার, কিন্তু তোমরা একসঙ্গে থাকবে ঠিক করেছিলে, তোমরা ভালো কোয়ালিটি মুহূর্ত কাটাবে ঠিক করেছিলে, কিন্তু কাজের প্রেশারে দেখা যাচ্ছে তোমরা যে সময় বিয়ে করেছো সেই সময় তোমাদের কেরিয়ারটা সেই লেভেলের আপগ্রেড হয়নি, তাহলে আরও আপগ্রেড করতে গিয়ে মোটামুটি আরও 5 বছর 10 বছর কাটিয়ে দিচ্ছ। তাহলে দিনের শেষে তোমরা যে জন্য বিয়েটা করেছিলে সেটাই তো হয়নি, সেটাই তো হয়নি। তখন কি হলো, তখন তুমি যেখানে কাজ করো সে যেখানে কাজ করে, সেইখানে যেহেতু অনেকটা ফ্রি স্পেস, তখন সেই জায়গায় কেউ মেন্টালি অ্যাটাচ হয়ে যাচ্ছে বা ফিজিক্যালি অ্যাটাচড হয়ে যাচ্ছে, এবং একটা তৃতীয় ব্যক্তির আগমন হয়ে যাচ্ছে। প্রথম দিকে ব্যাপারটা ক্যাজুয়াল হতেই পারে, কিন্তু পরের দিকে দেখা যাচ্ছে এই তৃতীয় ব্যক্তি ব্যাপারের জন্যে ব্যাপারটা অন্য জায়গায় চলে যাচ্ছে। এইবার আমি আসছি ওই যে লাস্ট যে কৃতিকা হাউসের যে সূর্যই ওর নাম দেখলাম, ওর ব্যাপারটা কেউ একজন বললো পেশা যখন নেশা হয়ে যায়, আমি জানি না ওর কি পেশা আর কি নেশা হয়ে গেছে, কিন্তু এটা বুঝলাম মেয়েটার একটা ভিডিও দেখে, যে মেয়েটা যেহেতু ইউটেরাসে ইনফেকশন আছে এবং যেহেতু তিনি ক্যান্সারের পেশেন্ট ছিলেন এবং গলব্লাডার আছে, এবং সেই জায়গা থেকে যদি তার সাথে তার হাজব্যান্ড যৌন জীবন উপভোগ করতে যান তাহলে তার ইনফেকশন হওয়ার চান্সেস আছে, এটা ডাক্তার বলেছে, তার ভিডিও থেকে জানলাম, ঠিক আছে। তো সেই সময় ব্যাপারটা তাদের মধ্যে ছিল না, ইন্টিমেট রিলেশনটাই নেই। এবার তোমরা চিন্তা করো তো, একটা ছেলে বিয়ে নামক প্রতিষ্ঠানে থাকবে অথচ তাদের মধ্যে যৌন জীবনটা থাকবে না। দেখো একটা এজের পর যৌন জীবন আর থাকে না, তখন সেটা আমাদের অভ্যেসে পরিণত হয়, একসঙ্গে থাকাটা অভ্যেসে পরিণত হয়, কিন্তু প্রথম জীবনে এই জিনিসটা থাকেই। আজকের একটা 45-50 বছরের মহিলার কাছে কিন্তু একটা হাজব্যান্ডের সঙ্গে থাকাটাই পার্ট, ঠিক আছে, একসঙ্গে রয়েছি এটাই পার্ট, আছি তাই থেকে যাচ্ছি, আছি তাই থেকে যাচ্ছি। তাই ওই যৌন জীবন যেটা তখন প্রাইমারি ছিল সেটা এখানে অনেকটাই সেকেন্ডারি ইস্যু হয়ে যায়। কিন্তু যখন মানুষ প্রথম জীবন শুরু করে, একটা বাচ্চা হয়েছে, ছোট বাচ্চা, প্রথম জীবনটাতে একটা স্ট্রাগল থাকে, তারপরে বাচ্চা হলে একটা স্ট্রাগল থাকে, তারপরে একটা জীবন আছে, সেই সময় কিন্তু সবাই ব্যাপারটাকে এনজয় করবে। কিন্তু সেই জায়গায় যদি কোথাও বাদ সাধে যে তোমার ফিজিক্যাল নিডগুলো তোমার পূরণ হচ্ছে না, তখন সত্যি করে বলো তো, মানে সত্যি কি সেই অমোক টানটা থাকবে একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে? থাকা কি সম্ভব? হ্যাঁ, লোক দেখানো সম্ভব, কিন্তু তার বাইরে সম্ভব নয়। এইবার দেখলাম একজনের ভিডিওতে বলা হচ্ছে যে ওই মেয়েটির হাজব্যান্ডকে মেয়েটি পারমিশন দিয়েছিল যে সে বাইরে তার যৌন জীবন উপভোগ করতে পারে, বুঝতে পেরেছো? এটা বলেছে। তো একটা কথা বলো, যখন আমি জানি আমি নিজে অক্ষম এবং নিরুপায়, কারণ আমার শারীরিক ক্ষমতা পারমিট করছে না, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে মেনে নিতে হবে না, বা মানিয়ে নিতে হবে না, কিছু করার নেই তো, হেল্পলেস জায়গায়। এবার তোমরা বলতেই পারো কেন ছেলেটা স্যাক্রিফাইস করবে না? দেখো, এটা একটা জৈবিক চাহিদা, এটাকে ওই লেভেলের ডমিনেট করা খুব ডিফিকাল্ট, সে ছেলে হোক আর মেয়ে হোক। মেয়েরা সাপ্রেস করতে বেশি জানে, ছেলেরা একটু তুলনামূলক কম জানে, কিন্তু এই যে ফিজিক্যাল নিড, হ্যাঁ, সেটা একটা যেহেতু জৈবিক চাহিদা, সেই জিনিসটা কিন্তু ওইভাবে চাপা যায় না, সেটা যে কোনো না যে কোনোভাবে সেই জিনিসটা আউটবাস্ট হবেই। তুমি পটি চেপে রাখতে পারবে? কতক্ষণ পারবে? তুমি ইউরিন চেপে রাখতে পারবে না, কতক্ষণ পারবে? হ্যাঁ, তো সেরকম এটাও একটা চাহিদা। তার মানে কি তুমি যত্রতত্ত্ব করবে? তার মানে কি তুমি রাস্তাঘাটে করবে? নো, কারণ আমাদের এই অবাধ যৌনতা শেখানো হয় না, আমাদের সামাজিকভাবে এটা শেখানো হয় না, তাই করতে পারবো না।
বুঝতে পেরেছো? অবাধ যৌনতা যে যা কান্ট্রিতে অ্যালাউড সেখানে হবে, কিন্তু আমাদের এখানে নেই, ঠিক আছে? তাই জন্য আমরা সেটা করতে পারবো না। কিন্তু যে জিনিসটা পায় সে জিনিসটা তো পাবেই, আর সে জিনিসটা পাবে বলে সে জিনিসটা তো লোকে করবেই। কোথায় তুমি লিগালি করছো, কোথায় ব্যাপারটা ইললিগালি। তো এখন মেয়েটি বলছে যে আমাদের নিজেদের মধ্যে অশান্তি হয়েছিল এবং সেই জায়গা থেকে আমিও কিছু বলেছি, ও কিছু বলেছে, আমি ক্ষমা চাইছি, ও ফিরে আসুক। আসলে অনেকেই বলছে যতদিন লড়াই ছিল ততদিন তো ছেলেটি ছিল, তাহলে এখন কেন চলে গেল? দেখো, ছেলেটি অ্যাজ আ হিউম্যান বিং কিন্তু ভালো, এটা আমি যতদূর ফিল করলাম, কারণ মেয়েটিকে কিন্তু বিপদে সে ফেলে রেখে দিয়ে চলে যায়নি। বিপদে কিন্তু সে তার সাথে লড়েছে, ঠিক আছে, এবং তাকে সুস্থ করে এনেছে। কিন্তু তার তো একটা এক্সপেকটেশন থাকবে যে আমি লড়ে তাকে সুস্থ করে এনেছি, ঠিক আছে, এবং সুস্থ করে আনার পরে লাইফ লিড করছিলাম, কিন্তু তারপরে তো তার একটা চাহিদা আছে। আমি দেখো, তাহলে তো সব হাজব্যান্ড তার বাচ্চা হতে গেলে যদি ওয়াইফ 9 মাস তাকে না ছুতে পারে কোনো হাজব্যান্ড, তাহলে তো সব হাজব্যান্ড তার ওয়াইফকে ছেড়ে চলে যেত, তা নয়। তাদের তখন এক্সপেকটেশন কি থাকে যে না, আমার সন্তান আসবে পৃথিবীতে, এবার আমার বউয়ের সুস্থতা কাম্য, এবং সেই জন্য আমি এখন স্যাক্রিফাইস করছি, কিন্তু 9 মাস 10 মাসের পরে কিন্তু আমার আবার হচ্ছে আমাদের যেরকম ম্যারিড লাইফ লিড করতাম সেরকম হয়ে যাবে, মানে ম্যারিড লাইফের যে প্রাইম ইচ্ছেটা সেটা ঠিক হয়ে যাবে এটা। কিন্তু এক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে দেখলো যে মেয়েটিকে সুস্থ করে আনলো, সুস্থ করে আনার পরেও মেয়েটা কিন্তু সেই জায়গায় পৌঁছায়নি, মানে নিজেদের যে বিবাহিত জীবনটা, যেটার কারণে একটা বড় পার্ট, সেই জিনিসটা আর করতে পারবে না। তাহলে একটা ছেলে কতদিন স্যাক্রিফাইস করবে? কতদিন সম্ভব একটা ছেলে স্যাক্রিফাইস করা? তো অবভিয়াসলি তখন সে একটা চাহিদার জন্য বাইরে বেরিয়েছে, এবং প্রথম হয়তো সেই ওয়াইফকে বলেই করেছে, কিন্তু ওয়াইফও মেনে নিয়েছে, কারণ মানা ছাড়া ওয়াইফের কাছে আর কোনো অন্য অপশান ছিল না, তাই মেনে নিয়েছে, কিছু করার নেই। নিজের অক্ষমতা যখন থাকে মানুষকে অনেক কিছু সহ্য করতে হয়, সেটাই করেছে। কিন্তু তারপরে এর বক্তব্য হচ্ছে তারপরে সে একেবারে বেরিয়ে গেছে, আর এদের খোঁজ নিচ্ছে না, কারণ সে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। কারণ এটা কোনো হাজব্যান্ড মেনে নিতে পারে না যে সারা জীবনের মতো তোমার সাথে আমি আছি, অথচ আমাদের এই ব্যাপারটা একেবারে অ্যালুফ হয়ে যাবে। কম হতে পারে, পরিমাণে কম হতে পারে, কিন্তু পুরোপুরি অ্যালুফ হয়ে যাবে। তাহলে স্বাভাবিক তার ব্যাপারটা এটা হয়ে যাচ্ছে। এইবার ছেলেটা যেহেতু একটা বাচ্চা হয়ে গেছে, তাই সবাই বলছে সেই বাচ্চার মুখ চেয়ে তুমি চলে এসো, বাচ্চার মুখ চেয়ে তুমি চলে এসো, ঠিক কথা। এইটা তো স্বাভাবিক, আমরা তো বন্ধনে আবদ্ধ, তো আমরা বন্ধনে আবদ্ধ হয়ে সন্তান প্রসব করে একটা ওয়াইফ, এবং সেক্ষেত্রে দায়িত্ব অবশ্যই হাজব্যান্ডের থাকে। তো সেই জায়গা থেকে এটা সবাই বলবে যে তোমার একটা বাচ্চা হয়েছে, তোমাকে মানিয়ে গুছিয়ে থাকতে হবে, কারণ তোমার বাচ্চার ভবিষ্যৎ আছে। একদম ঠিক কথা, এটা একদম মানি। কিন্তু তার মনটা কি করবে? সে সারা জীবন শুধু কর্তব্য পরায়ণ হয়ে যাবে, বাচ্চার প্রতি কর্তব্য, বইয়ের প্রতি কর্তব্য, এটা করবে, আর তার যে জীবনের আনন্দ সুখ সেগুলো। এবার তোমরা বলতে পারো যৌন জীবন ছাড়া কি সুখ হতে পারে না? তা নয়, যৌন জীবনটা রিলেটেড হয়ে সব কিছু সুখ, সেটাকে যদি তুমি টোটালি মাথা থেকে অফ করে দাও যে এই জিনিসটা এর সাথে কোনোদিন হবে না, তাহলে তোমার কাছে সুখটা কীরকম? ব্যাপারটা ভেবে দেখো, তোমাদের সঙ্গেও কিন্তু এরকম হতে পারে ঘটনা, ঠিক আছে? তো সেই জায়গা থেকে ভেবে দেখো যে এত সোজা নয়, বলাটা খুব সোজা। অবশ্যই ছেলেটাকে বলা যে তার বাচ্চার কথাটা মনে করা, বাড়ি ফিরে আসা, বলাটা খুব সোজা, কিন্তু ওই ছেলেটার কঠিন পরিস্থিতির কথা ভাবাটা কিন্তু খুব কঠিন। এটা আমার ব্যক্তিগত মত, নাও মিলতে পারে কারোর সাথে, ঠিক আছে? তো এটা একটা ঘটনা। আচ্ছা, এইবার আসি নীলাঞ্জনা আর যিশুর ব্যাপারটাতে। সেটা হচ্ছে যিশু আর নীলাঞ্জনা, ওদের 20 বছরের দাম্পত্য জীবন, যেখানে দুটো মেয়ে আছে। তার মানে বুঝতে পারছো কত স্ট্রং দাম্পত্য জীবন। 20 বছর একটা মিডিয়া জগতে 20 বছর দাম্পত্য জীবন কাটানো মানে যথেষ্ট হ্যাপিলি ম্যারিড কাপেল হিসেবে তারা পরিচয় লাভ করে। কারণ যেখানে সম্পর্কের ভাঙা গড়া ইনস্ট্যান্ট হয়, যেখানে, কারণ মিডিয়া জগতে সব থেকে বেশি সম্পর্ক ভাঙা গড়া হয়, তার কারণটাই হচ্ছে তাদের শিডিউল, ঠিক আছে, তাদের কাজ, তাদের ওভারলোড, তাদের প্রেশার, ঠিক আছে। এবার তোমরা অনেক দিন ধরেই দেখছিলে যে যিশু ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজকর্ম করছে, মানে বেশিরভাগ তোমার সাউথের বইগুলোতেও করছে, এবং যে সাউথের বইগুলো হিন্দিতে ডাবিং হচ্ছে বা আবার হিন্দিতেও হচ্ছে, সেই বইগুলোতেও কিন্তু যিশুকে দেখা যাচ্ছে। মানে যিশু আঞ্চলিক জায়গা থেকে গিয়ে কি বলবো,
পুরো অল ওভার ইন্ডিয়াতে যেই সিনেমাগুলো চলে সেই সিনেমাগুলোতে ঢুকছে আর কি, ঠিক আছে। তো বুঝতেই পারছো মানে তার বেড়েছে, মানে স্প্রেড করেছে, তার কেরিয়ারটা স্প্রেড করেছে, এটা কিন্তু বুঝতে পারছো। এবং স্বাভাবিকভাবেই তার মানে হচ্ছে তার দৌড়ঝাঁপটাও অনেক বেড়েছে, কাজকর্ম অনেক বেড়েছে এবং লাইফস্টাইলেও অনেক পরিবর্তন এসেছে, এটা খুব স্বাভাবিক। সেই জায়গায় নীলাঞ্জনা ধরো এখন হাউসওয়াইফই বলতে পারি আমরা, কারণ তার তো মানে মিডিয়া জগতের সঙ্গে কোনোভাবে যোগ নেই। আমি জানি না তিনি অন্য কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছে কিনা বা করে কিনা, সেটা আমার জানা নেই। তাহলেও আমরা ধরে নিতে পারি এই মুহূর্তে তিনি মিডিয়া জগতে নেই এবং কাজকর্ম কিছু সেই লেভেলে করছে না, মানে হোম মেকার টাইপের কাজকর্ম করছে, বাদবাকি অন্য কিছু করে কিনা আমার সত্যিই জানা নেই। তো সেই জায়গায় অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং যিশুকে দিনের পর দিন ওই সাউথে পড়ে থাকতে হচ্ছে, তোমার মুম্বাই পড়ে থাকতে হচ্ছে শুটিংয়ের পারপাসে, হ্যানা ত্যানা অমুক তমুকের জন্য। তো তারপর সেইখানে যখন পড়ে থাকছে নিশ্চয়ই সেখানে কিছু চাহিদা তার মধ্যে গ্রো করছে এবং তারপরে সে সেখান থেকে কোনো জায়গায় কোনোভাবে ইন্টিমেট হয়ে পড়েছে, যেটা আমার ধারণা, ঠিক আছে। এবং সেই ইন্টিমেট জিনিসটা যখনই তার বউয়ের কাছে গেছে, ন্যাচারালি বউয়ের কাছে যাবে, আজকের লুকোবে, কালকের লুকোবে, তারপরে সমস্ত জিনিসটাই ওপেন হবে এবং হয়েছে যথারীতি এবং স্বাভাবিক সেটার এফেক্ট পড়বে। কারণ পরকীয়া এমন একটা জিনিস যেটা কোনো হাজব্যান্ড বা কোনো ওয়াইফ তার বিপরীত লোককে মেনে নিতে পারে না। কারণ আমি থাকতে অন্য কারোর সঙ্গে তোমার এই অ্যাফেকশান, পরকীয়া মানে কিন্তু সেটা শুধু মেন্টালি হতে হবে না, সেখানে ফিজিক্যাল টাচটাও থাকবে। তাহলে আমি থাকতে আমার সাথে তুমি লিগালি যৌন জীবন কাটাবে বলে শপথ নিয়ে আমাকে বিয়ে করেছিলে, আজকের ডেটে আমি ছাড়াও তোমার একজন এরমভাবে পার্টনার আছে এবং তার সঙ্গে তুমি সেই লাইফ লিড করছো, এটা কারোর পক্ষেই মেনে নেওয়া সম্ভব না। ডেফিনেটলি সেটা মেনে নেবে না নীলাঞ্জন এবং মেনেও নেয়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কেন হলো এরকম, কারণ একটা মেয়ে সে তার মানে বউ হিসেবে তার কিন্তু অনেক কর্তব্য আছে, অনেক রেসপন্সিবিলিটি আছে এবং বাচ্চাদের প্রতি মায়ের একটা প্রচুর বড় রেসপন্সিবিলিটি আছে। আর যেখানে বাবা পয়সার জন্য বাইরে বাইরে কাজ করে সেখানে মাটার কিন্তু প্রচুর দায়িত্ব এসে যায় এবং সেই জায়গা থেকে তাদের মধ্যে একটা দূরত্ব ডেফিনেটলি সৃষ্টি হয়। সেটা মানসিক দূরত্ব তো হয়ই এবং ফিজিক্যাল দূরত্ব হয়, কারণ যেহেতু অনেকটা দূরে থাকে, সবসময় বাড়ি আসতে পারে না, কাজের প্রেশার থাকে, তো অনেকটা দূরত্ব হয়ে যায়। ঠিক সেই গ্যাপেই একটা থার্ড পার্সন ঢুকে পড়ে যে কোনোভাবেই, আর তখন সেটার সঙ্গে চলে মানে যেহেতু নতুন একটা বডির সাথে একটা নতুন বডির টাচ, তো স্বাভাবিক সেই ইন্টিমেট জায়গাটা প্রচুর হ্যাবব পরিমাণে, কারণ একটা জিনিস শিথিল হয়ে এসেছিল, তুমি আবার একটা নতুন জিনিস তোমার লাইফে এন্ট্রি করালেন, তো ন্যাচারালি তোমার মধ্যে সেই জিনিসটা তখন অনেক বেশি হয়ে যায় এবং সেই জায়গা থেকে দুজনের মধ্যে যেহেতু ফিজিক্যাল অ্যাটাচমেন্ট এবং সেই ফিজিক্যাল অ্যাটাচমেন্টের জন্য মেন্টালি অ্যাটাচমেন্ট মানে অ্যাফেকশান বা মোহ যেটাই বলো হয়ে যায়, হ্যাঁ। তো ন্যাচারালি এই জায়গা থেকে সে তার কর্তব্য থেকে অনেকটা বিরত থাকে এবং হয়তো কর্তব্য থেকে বিরত না হলেও মেন্টাল একটা গ্যাপ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় এবং সেটা কিন্তু ওয়াইফ বা হাজব্যান্ড বুঝতে পারে, ঠিক আছে। আর সেই জায়গা থেকে শুরু হয় আবার একটা সমস্যা, আর তারপরে সেই পরকীয়াটা একটা বড় আকার ধারণ করে এবং লাস্টলি বিবাহ বিচ্ছেদের দিকে যাচ্ছে। আকছাড় ঘটছে এই ঘটনা প্রতিনিয়ত। যারা মিডিয়া জগতে আছে তাদের সম্বন্ধে আমাদের সবসময় কিউরিওসিটি, তাই সেই খবরগুলো মিডিয়ার সামনে চলে আসছে। এবার তোমরা বলতে পারো ইউটিউব, হ্যাঁ ইউটিউবটাও তো একটা মিডিয়া এবং সেই 6 ইঞ্চির পর্দায় যে ঘটনাগুলো হচ্ছে তাদের নিয়ে মানুষের কিউরিওসিটি আছে, তাই তাদের ঘটনাগুলোও চলে আসছে সামনে। এইভাবেই চলছে, কিন্তু প্রতিনিয়ত এইভাবে পরকীয়া ঢুকছে আর তোমার হচ্ছে একটা করে সংসার ভেঙে যাচ্ছে। এইবার তোমরা বলতে পারো যে পরকীয়া ঢুকছে কেন, পরকীয়া ঢোকাতে দিচ্ছে কেন, ছেলেটাই বলো বা মেয়েটাই বলো, কিচ্ছু করার নেই। কারণ যে গ্যাপটা তৈরি হয়েছে, যে হোলটা তৈরি হয়েছে, সেই জায়গায় অন্য কোনো বাতাস চলে আসবেই, এটাই সিস্টেম। মানুষ ফাঁকা থাকতে পারে না, তার মেন্টাল তার ফিজিক্যাল সমস্ত জিনিস একেবারে ফাঁকা এবং সে কর্তব্যপরায়ণ হয়ে সমস্ত কিছু অ্যাডজাস্ট করে চুপ করে সমস্ত কিছু মুঠো করে বসে থাকবে, এটা সম্ভব নয়, ছেলে হোক আর মেয়ে হোক। এবং দুম করে তার একটা ভুল জায়গায় পা পড়ে যাবে,
এবং সেই জায়গা থেকে যখন সেই জিনিসটা বিশাল আকার ধারণ করবে তখনই পরকীয়ার ভূতটা মাথায় চাপবে এবং পরকীয়া হবে এবং থার্ড পার্টি এন্ট্রি হয়েছে বলে সংসার ভাঙন ধরবে। এটাই হয়ে যাচ্ছে। কারণ এখন মানুষের না সেই লেভেলের সহ্য ক্ষমতা নেই, কাজ করছে না। মানুষ প্রচণ্ড বেশি ফ্রাস্ট্রেটেড, ইরিটেড হয়ে যাচ্ছে। কর্মজীবন জেড যুগ চলছে, র্যাট রেস চলছে, তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। কারণ একটা সময় গিয়ে রিলিফ চাই। অনেক বেশি যদি তুমি ওয়ার্ক করো মেন্টালি বা ফিজিক্যালি, কাজ করছো সারাক্ষণ, তারপর তোমার একটা রিলিফ চাই, তোমার রিলিফ চাই। আর সেই রিলিফটা অবশ্যই অনেকটা ফিজিক্যাল নিড থেকে মেটে, এটা কেউ অস্বীকার করতে পারবে না, ঠিক আছে। আর সেটা যখন হয় না তখন কত চাপবে, তো একটা সময় সেটা আউটবাস্ট হয়। তাই পরকীয়া থাকবে, আর পরকীয়া থাকলে সংসার ভাঙবে। কারণ গ্যাপটা তৈরি হয়ে যাচ্ছে, বিশাল বড় একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, আর সেই গ্যাপের মধ্যে কেউ না কেউ ঢুকে পড়ছে। আমি জানি না তোমরা কি বোঝো, আমি তো এটাই বুঝি, এটাই হচ্ছে। এবং ঋষি কৌশিক এর ব্যাপারটাও এখানে যুক্ত হবে। সেটা হচ্ছে ঋষি কৌশিকের ব্যাপারটা কি। ঋষি কৌশিক একটা সময় বিশাল তার মিডিয়া জগতে নাম ছিল, ভীষণ পার্সোনালিটি হোল্ড করে, দুর্দান্ত গলার ভয়েস, দারুণ অ্যাক্টিং স্কিল ছিল, ভালো লাগতো। একটা হ্যান্ডসাম ইয়ং ম্যাচো ম্যান হিসেবে তাকে আমরা সিরিয়ালে দেখতাম। সবাই বেশ ওর যে পার্সোনালিটিটা, ওর যে অ্যাটিটিউড, সেটাকে বেশ র্যালিশ করতো। কারণ আমরা চাই যে একটা ছেলের মধ্যে এইরকম পৌরসত্ব থাকবে, তাকে দেখতে কতটা ভালো কি সেটা বড় কথা নয়, কিন্তু তার মধ্যে একটা অ্যাটিটিউড থাকবে, তার একটা পৌরসত্ব থাকবে, তার ভয়েসটা সেই জায়গায় থ্রোয়িংটা হবে। কোনো পুরুষের ভয়েস ম্যাং ম্যাং করলে আমাদের ততটা ভালো লাগে না, যতটা অ্যাট্রাক্টেড হয় তার ভয়েসটা যদি লাউড হয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ঋষি কৌশিক একদম A1 ছেলে, সবার তখন হার্টথ্রব, সেই সময় মিডিয়া জগতে হার্টথ্রব হচ্ছে ঋষি কৌশিক। কিন্তু কালের শেষে কালের নিয়মে ঘুরতে ঘুরতে আজকের 12 বছর তার বিবাহিত জীবন, তার আগে থাকতে তো সেই মিডিয়া জগতে আছে। তো এখন যেহেতু অনেক আপকামিং লোকজন সিরিয়ালে ঢুকে গেছে, এবং সিরিয়ালেরও সেই লেভেলের চাহিদা নেই মার্কেটে, কারণ এখন সবাই চলে এসছে নেটফ্লিক্স, অ্যামাজন, এই ওই সেই হটস্টার, এইসবের মধ্যে ঢুকে পড়েছে, ঠিক আছে। এবং ন্যাচারালি সেই সিরিয়ালের ব্যাপারটা চলে গেছে মানুষের মধ্যে, অনেকটাই চলে গেছে, এবং সেই ক্রেজটাও চলে গেছে। এবং যেহেতু এরা অনেক দিনের আর্টিস্ট, তো তাদেরও ক্রেজটা অনেকটা কমে গেছে। তো অবশ্যই তার কেরিয়ার জীবনটা সেই জায়গায় আর নেই, এটা সত্যি। যেই কেরিয়ার নিয়ে সে চলছিল সেই কেরিয়ারটা নেই। এবং এদের অন্য কোনো সাইড বিজনেস আছে কিনা আমার জানা নেই, এর আছে কিনা আমার জানা নেই। তাহলে এর কেরিয়ারটা মোটামুটি ডিটোরিয়েট করেছে। তুলনামূলক এর যে ওয়াইফ, ঠিক আছে, সে অন্য কোনো জব করতো, এবং স্বাভাবিক ওই ম্যাচো ইয়ং ম্যানের যে ইমেজটা, সেটা দেখে হয়তো ভদ্রমহিলা প্রেম করেছিল, এবং প্রেম করে বিয়ে হয়েছিল, এবং সে তার প্রফেশনে ছিল, এবং সেকেন্ডারি সে আবার মিডিয়া জগতেও নিজে আর কি এসেছিল। তো সেক্ষেত্রে ঋষি কৌশিক প্রচুর তাকে হেল্প করেছে, যতদূর আমি শুনছি যে প্রচুর হেল্প করেছে। তো এর দুটো কেরিয়ার হয়েছে, দুদিকের কেরিয়ার সে ব্যালেন্স করেছে। করে এইবারে দেখা গেছে তার উদ্দাম লাইফস্টাইল, তার যৌন জীবন অবাধ, তার কি বলবো, পার্টি বাগারা বাগারা, সুন্দর খাওয়া দাওয়া, ড্রেস, আদব কায়দা, ফ্যাশনেবল, নিজে ইনকাম করলে যেটা হয়। হ্যাঁ, এবং তার একটা ইমেজ ছিল গুডি, ভালো বউ হিসেবে গুডি ইমেজ ছিল, ভালো বউ। এই যে নিজেকে কি বলবো, হঠাৎ করে অন্যদিকে কি বলবো দেখানো, অন্যদিকে দেখানো, এক ধারে আমি এরকম মডার্ন, আবার এক ধারে আমি খুব ভালো বউ, এই যে একটা আবার মুখোশ পরে থাকা, তো সেটা তো সবার দ্বারা হয় না, সেটা অবশ্যই এর ওয়াইফের আছে আর কি। তো সেই জায়গা থেকে হচ্ছে গুডি ইমেজ আছে, যার জন্য ঋষি কৌশিকের উপরে একটা প্রেশার আসবে। কারণ এত ভালো বউ, লোকের কাছে তো সেই শো অফটা আছে, এত ভালো বউ, তার সঙ্গে এরকম, বুঝতেই পারছো। এবং আমরা এক মুখের গল্প শুনেছি, দু মুখের গল্প শুনিনি, কিন্তু সেখানেও যেটা বুঝতে পারছি যে কেরিয়ার করে দুজনের মধ্যে একটা দূরত্ব হয়েছে, এবং এর কেরিয়ারটা নিচের দিকে গ্রাফটা নেমেছে, আর ওর কেরিয়ারটা গ্রাফটা উপরের দিকে নেমেছে, উপরের দিকে উঠেছে। তার জন্য নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়েছে, এবং এ যেহেতু কাজকর্ম এখন অনেকটাই বিরতি হয়েছে, অতএব ঘরে তার টাইমটা অনেকটা কেটে যাচ্ছে, আর এ জায়গায় সে দৌড়ে বেড়াচ্ছে, তো আবার একটা গ্যাপ। আর সেই গ্যাপের মধ্যেই
হয়তো অন্য কোনো কেউ ইনভলভ হয়ে গেছে এবং সেই জায়গা থেকে তার মনে হয়েছে যে এইবার এই সংসারটা আর টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তাহলে প্রতি জায়গায় প্রতিনিয়ত তোমরা কি দেখছো বলো তো, যে বিশাল বড় করে একটা গ্যাপ হচ্ছে আর তার মধ্যে লোকজন ঢুকে পড়ছে, ঠিক আছে। আর এই গ্যাপটা হচ্ছে কোথাও কেরিয়ারের জন্যে, কোথাও অনেকটা দূরত্বে কাজের জন্যে, কোথাও তোমার কি বলবো, যেটা ভেবে শুরু হয়েছিল জীবনটা, সেই জিনিসটা আর দেখা যাচ্ছে না নিজেদের মধ্যে। তো এই করে 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 একটা সময় গিয়ে হচ্ছে এরকম রিলেশন ঢুকছে এবং তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হচ্ছে এবং সংসার ভেঙে যাচ্ছে। কি করে মানে কাটাবে এগুলো? সত্যি কি কাটানোর উপায় আছে? আছে? কেন আজকালকার দিনে ছেলেমেয়েরা বিয়ে নামক প্রতিষ্ঠানের উপর থেকে বিশ্বাস উড়িয়ে নিচ্ছে এবং কেন তারা লিভ ইনের দিকে ঝুঁকছে? বুঝতে পারছো? কেন মানুষ সবাইকে বলছে কেরিয়ার ওরিয়েন্টেড হও, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট হয়েও না, যে যার নিজের স্বতন্ত্রতা বজায় রাখো? কেন বলছে মানুষ? হচ্ছে এইসবগুলো বলে, এই ধরনের হচ্ছে বলে। আজকের এই যে সূর্যর যে ওয়াইফ, হ্যাঁ, সে কিন্তু হোপলেস হয়ে পড়েছে। তার মাথার উপরে প্রচুর দেনা, ঠিক আছে। তার মা সিঙ্গেল মাদার এবং সে যদি সমস্ত দেনাগুলো শোধ করতে যায় তাহলে বিরাট কঠিন তার পদক্ষেপ, যেটা তার হাজব্যান্ড ভাগটা নিয়েছিল, মানে যে সাহায্যটা করবে। তাহলে সেই জায়গায় তার একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে ফিনান্সিয়ালি। তাহলে সে যদি নিজে স্বতন্ত্র কিছু ইনকাম করতো তাহলে আজকের এটা হতো না, তাই না? তার মানে কেরিয়ার ওরিয়েন্টেড হওয়াটা খুব প্রয়োজন হয়ে পড়ছে। আবার কেরিয়ারের জেট যুগে পাল্লা দিয়ে, র্যাট রেসে পাল্লা দিয়ে কেরিয়ারের জন্য আমাদের বন্ডিংটাও অনেকটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাহলে মানুষ কি করবে? আর আজকালকার দিনে ছেলেমেয়েরা না এই বিয়ের নামের কনসেপ্ট থেকে চলে যাচ্ছে কেন বলো তো? মানে তাদের বক্তব্য, আমাদের যতদিন মন আছে ততদিন আমরা এক জায়গায় থাকবো, যদি মন না থাকে তাহলে আমরা একত্রিত থাকবো না। কেন আমরা বিয়ের মতো প্রতিষ্ঠানে যাব যেখানে জোর করে থাকতে হবে, ভালো না লাগলেও থাকতে হবে, ভালো লাগছে না তবু থেকে যাচ্ছি কেন? তো এই জন্য এই ওল্ড কনসেপ্ট থেকে অনেক মানুষ বেরিয়ে যাচ্ছে। তুমিও স্বতন্ত্র, আমিও স্বতন্ত্র, দুজনের মন একসঙ্গে চাইছে তাই থাকছি, যদি মন একসঙ্গে না থাকে ছেড়ে দিয়ে যাব। বুঝতে পেরেছো? একে অপরের উপরে নির্ভরশীল হলে কখনো সেটা সম্ভব নয়। অনেক কিছু স্যাক্রিফাইস করে তারপরে থাকতে হচ্ছে। সেটা তুমি লিভ ইন রিলেশনে যদি করো, মানে লিভ ইন রিলেশনটার মধ্যে যদি দুজনে সমান হয়, সমকক্ষ হয়, তাহলে কিন্তু সমস্যা হয় না। কিন্তু যখনই একজন আরেকজনের উপর মানে ইকোনমিক্যালি ডিপেন্ডেন্ট হয়, তখনই জিনিসটা অন্য জায়গায় চলে যায় এবং তখনই কিন্তু ঝামেলা। একজন আরেকজনকে ছাড়তে চায় না, তখনই সমস্যা হয়। তার মানে ওভারঅল জিনিস দেখে দেখা যাচ্ছে যে আমাদের ইংরেজরা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, কিন্তু অনেক কিছু রোগ আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে, তাই না? তুমি শুধু গুড এফেক্টগুলো নেবে, ব্যাড এফেক্টগুলো কে নেবে? এই যে কেরিয়ার ওরিয়েন্টেড হওয়া, এই যে দূরত্ব সৃষ্টি করেও দূরে গিয়ে জব প্রোফাইল নেওয়া, আরও বেশি লাইফস্টাইল হাই-ফাই করার জন্য আরও বেশি খাটা, দূর দূরান্তে থাকা। তো যত বেশি তোমার চাহিদা হবে তত বেশি তুমি ছুটবে, আর তুমি যখন ছুটবে একটা গ্যাপ তৈরি হবেই, আর সেখানে অন্য কেউ ঢুকে পড়বে। তাহলে অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত দৌড়াদৌড়ি, তার মধ্যে এগুলো হয়ে যাচ্ছে। তাহলে কি করবে মানুষ? তাহলে কি অল্পে সন্তুষ্ট হবে? তাহলে কি এই ধরনের লাইফস্টাইল লিড করা বন্ধ করে দেবে? কি করবে মানুষ? কিছুই বন্ধ হবে না, আর কিছুই যাবে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, পরকীয়া আছে, থাকবে, এটা কোনো মরণ নেই। আর অনেক সংসার ভাঙবে, আবার নতুন করে সংসার গড়বে, এটাই হবে, এটাই জীবন। ভাঙা গড়াই তো জীবন, এভাবেই চলবে, ঠিক আছে? তাই সেই জায়গায় আমি সবাইকে আবার একটা কথা বলতে চাই, নিজের কেরিয়ারটার উপরে ফোকাস করো, নিজের কেরিয়ারটার দিকে দেখো। নিজে যদি তুমি স্বতন্ত্র থাকো, কারোর উপর ডিপেন্ডেন্ট না থাকো, তাহলে কিন্তু তুমি তোমার মনের কথা শুনতে পারবে। আর যদি তুমি নিজে স্বতন্ত্র না থাকো, কোনো না কোনো কারণে কারোর উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হও, তাহলে তুমি কিন্তু প্রবলেমে পড়বে, ঠিক আছে? সে ছেলে হোক আর মেয়ে হোক, ঠিক আছে? এইবার আরও একটা ব্যাপার আছে, তাহলে কি আমি পরকীয়াকে সাপোর্ট করছি? তাহলে কি আমি বলছি এরকমভাবে ভাঙছে বেশ হয়েছে? না, বেশ হয়েছে বলছি না, কিন্তু কিছু করার নেই। এখানে আমরা হেল্পলেস। যত আমাদের অগ্রগতির দিকে যাবে লাইফস্টাইল, যত আমাদের
উচ্চাকাঙ্ক্ষা বাড়বে, যত আমরা মানে মডার্ন লাইফ লিড করব, তত আমাদের সাথে এগুলো হবে, কিচ্ছু করার নেই, সব কিছুর সাইড এফেক্ট নিতে হবে। তো এটাও ওই মডার্ন হওয়ার সাইড এফেক্ট, আর তার জন্যই হচ্ছে, ঠিক আছে। আর এটা এখন ঘরে ঘরে আকছার ঘটনা, সে মিডিয়া পার্সন হোক, ইউটিউব পার্সন হোক, আর এমনি নর্মাল লাইফ হোক। নর্মাল লাইফেরগুলো আমরা জানছি না, তাই বুঝতে পারছি না, কিন্তু হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। কত ডিভোর্স ফাইল হচ্ছে, কত সংসার ভাঙছে, কত পরকীয়ার জন্য কত সংসার ভাঙছে, আর এরমভাবেই হতে থাকবে, এরমভাবেই হতে থাকবে, কিছু করার নেই, কি করবে। তো যাই হোক, এবার তোমরা বলতে পারো তাহলে কি বন্ডিং সব বেকার? হ্যাঁ, সবই বেকার, সবই তো ইমোশনের উপর নির্ভর করে। আমরা ইমোশনের ধরে রাখি, ইমোশনের জন্য আমরা এত কিছু করি, আলটিমেটলি সবই তো বেকার। কিছু লোকজন আছে জানো তো, তারা নিজের জন্য বাঁচে, আর কিছু লোকজন আছে যারা মানে মুখোটা পরে সবার জন্য বাঁচে। এ কী বলবে, ও কী বলবে, ইমেজ কনসাস আর কি, তারা বাঁচে। তো তারা কি করবে? তারা অনেক কিছু সহ্য করবে। আর যারা নিজের জন্য বাঁচে তারা করবে সহ্য, তারা নিজেকে ভালো রাখার জন্য অনেক কিছু করবে, ঠিক আছে, তাতে জন্য অন্য কিছু স্যাক্রিফাইস করতে হয়, করবে। এটাই হচ্ছে এখন, এটাই হচ্ছে, এভাবেই চলছে। নাহলে একটার পর ঘটনা, একটার পর একটা ঘটনা দেখতে পাচ্ছ, কারণ এটা এখন ট্রেন্ডিং টপিক, তাই দেখতে পাচ্ছ। কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে, যত দিন যাচ্ছে আরও বেড়ে যাচ্ছে। তো যাই হোক, ওভারঅল আমি আমার বক্তব্য বললাম। আমি জানি না কজন এই ভিডিওটা দেখবে, কারণ এই ভিডিওটা অনেক কাছে বোরিং মনে হতে পারে, কিন্তু আমার মনে হলো এই টপিকে আমার কিছু বলার দরকার আছে, যা চলছে সেটার উপর নির্ভর করে। আর তোমরা জানো আমি কখনই গতানুগতিক গতিতে চলি না, গড্রলিকা প্রভায় গা ভাসাই না। আমি আমার নিজের মতে, নিজের স্বতন্ত্রভাবে মতামত দিই এবং দেব, এবং আমার মনের মধ্যে যা চলছে আমি সেটাই ক্ল্যারিফাই করব। কে কি ভাবলো, কে কি বললো, আমাকে কি বললো, কি ভাবলো, আমার দেখার দরকার নেই। কিন্তু আমার মন মানসিকতা যেভাবে আমাকে বলবে, এইভাবে চলো, এইভাবে ভাবো, এইভাবে তোমার চিন্তা শক্তি এগিয়ে নিয়ে যাও, এবং সেগুলোই তুমি ব্যক্ত করো, আমি সেভাবেই বলবো। দ্যাটস ইট, টাটা।